পি ব্লক কেমিস্ট্রি স্টার্ট করছি। এখানে কোশ্চেন আছে, ক্লাসিফাই দ্য ফলোইং অক্সাইডস অ্যাজ নিউট্রাল, অ্যাসিডিক অর বেসিক। তো দেখো কি কি আছে, CO, B2O3, SiO2, CO2। ঠিক আছে, এদের মধ্যে কোনটা অ্যাসিডিক কোনটা বেসিক ফার্স্টে দেখতে হবে। এই যে CO দেখতে পাচ্ছি আমরা, SiO2 দেখতে পাচ্ছি, CO2 দেখতে পাচ্ছি, দেখতে লাগবে এদের সাথে যদি আমি ওয়াটার মিশিয়ে দিই, ওয়াটার নিউট্রাল হয় না? ওয়াটার নিউট্রাল হয় না, তাহলে এটা ওয়াটারের সাথে কিভাবে রিঅ্যাক্ট করে, এটা ওয়াটারের সাথে কিভাবে রিঅ্যাক্ট করে সেটা ফার্স্টে বুঝতে হবে। B2O3 এর সাথে যদি তুমি ওয়াটার মেশাও তাহলে BOH তার হোল 3 এটা জেনারেট করবে। SiO2 এর সাথে যদি ওয়াটার মেশাও SiOH হোল 4 জেনারেট করবে। CO2 এর সাথে যদি ওয়াটার মেশাও জেনারেট করবে H2CO3। এবার প্রত্যেকের স্ট্রাকচার দেখতে লাগবে, এই CO এর সাথে যদি ওয়াটার মেশাও C এর যে লোন পেয়ার সেই গিয়ে H কে ধরবে, HCO প্লাস OH মাইনাস জেনারেট করবে। তো এইভাবে কাজ হয়। তাহলে এই যে BOH এর হোল 3 জেনারেট করে এটা ব্যালেন্সিং তোমরা করে নেবে। দেখি না কিরকম দেখতে হয় স্ট্রাকচার। দেখো তো এই যে বোরন আছে, বোরনের কি অক্টেট ফুলফিল আছে না নেই, এটা ফার্স্টে দেখতে হবে। বোরনের অক্টেট ফুলফিল আছে? রোহন বলো। হ্যাঁ স্যার, দেখো কথাটা না একটু কেটে যাচ্ছে। আমি একবার রিপিট করছি, এই যে বোরন দেখছো, এই বোরনের কি অক্টেট ফুলফিল আছে? মানে বোরনের চারপাশে টোটাল নাম্বার অফ বন্ড কটা আছে? 3টে বন্ড আছে। 3টে বন্ড মানে কটা ইলেকট্রন? 6 ইলেকট্রনস, 3 বন্ডস, 6 ইলেকট্রনস। তার মানে অক্টেট ইনকমপ্লিট আছে। অক্টেট যদি ইনকমপ্লিট থাকে তাহলে ওরা দুটো ইলেকট্রন বাইরে থেকে নেওয়ার চেষ্টা করবে। যে ধরনের কম্পাউন্ড ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায়, ইলেকট্রন অ্যাকসেপ্টর, তাদের লুইস কনসেপ্টে তাদেরকে বলা হয়, লুইস কনসেপ্টে তাদের বলা হয় অ্যাসিড। ঠিক আছে, লুইস কনসেপ্টে তাদের বলা হয় অ্যাসিড। এবার SiOH এর যে হোল 4 রয়েছে না, SI, এরা কি হাইড্রোজেন গুলো কার সাথে অ্যাটাচড আছে? অক্সিজেনের সাথে অ্যাটাচড আছে। এখানেও তাই হবে। কি হবে? অক্সিজেন এই হাইড্রোজেনের ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে, তাহলে হাইড্রোজেনটা বন্ডটা ভেঙে যাবে। তাহলে ওয়ান বন্ড কনসিস্টস অফ কি? 2 ইলেকট্রনস। সেই ইলেকট্রন ডেন্সিটিকে যদি কেউ টেনে নেয় তাহলে বন্ডটা ব্রেক করে যাবে, ইজিলি হাইড্রোজেন বাইরে বেরিয়ে যাবে। দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাসিডিক। এটা কোন নেচারের অ্যাসিডিক হলো? এটা আরহেনিয়াস কনসেপ্ট। আরহেনিয়াস কনসেপ্ট অ্যাসিডিক। আর পরে আছে H2CO3। H2CO3 ড্র করো, C ডাবল বন্ড O OH OH সেম। তাহলে কি হচ্ছে? এই যে অক্সিজেন রয়েছে না, তাহলে এখানে যে অক্সিজেন, এই অক্সিজেনও ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য বন্ড ইলেকট্রন ডেন্সিটিকে নিজে উইথড্র করবে। বন্ড ইলেকট্রন ডেন্সিটি উইথড্র হয়ে গেলে বন্ড হয়ে যাবে উইক, তাহলে হাইড্রোজেন ইজিলি বাইরে বেরিয়ে যাবে। দ্যাটস ওয়াই ইট ইজ স্টিল অ্যাসিডিক। কোন কনসেপ্টে হলো এটা? আরহেনিয়াস কনসেপ্ট। এইভাবে যদি কোনো কম্পাউন্ড থাকে আমরা বুঝে নিতে পারবো যে ওটা অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে নাকি অ্যাম্ফোটেরিক হবে। হ্যাঁ, এগুলো বুঝে নেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। আর এটা বলে দিই, এটা একটুখানি এক্সেপশনাল। Al2O3 যেটা আছে, দিস ইজ অ্যাম্ফোটেরিক। Al2O3 এর সাথে যদি ওয়াটার অ্যাড করো তাহলে এটা কিভাবে জেনারেট করবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেনারেট করবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH এর হোল 3 জেনারেট করবে। ঠিক আছে, দেখো এটা কিভাবে করে কাজ। অ্যালুমিনিয়াম যে হাইড্রোক্সাইড সেম আগেরটার মতো, OH OH OH, তাহলে অক্টেট তো ফুলফিল নেই, তাই তো? এর অক্টেট ফুলফিল নেই, তাহলে ও কি করতে পারে? ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, ইলেকট্রন অ্যাকসেপ্টর, ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। তাই জন্য এটা লুইস অ্যাসিড বলতে পারবো। ঠিক আছে, এটা বেসের সাথে রিঅ্যাক্ট করে। আর অ্যাট দ্য সেম টাইম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড
ডিসোসিয়েট করে অ্যালুমিনিয়াম 3+ অ্যান্ড 3 OH- ও দিতে পারে। এটা এক একটা মানে সিচুয়েশন এক এক রকম হবে। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি বেসের সাথে রাখি তাহলে ইট অ্যাক্টস অ্যাজ অ্যাসিড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমি যদি অ্যাসিডের সাথে রাখি তাহলে ইট অ্যাক্টস অ্যাজ বেস। এটা অ্যাম্ফোটেরিক। অ্যাম্ফোটেরিক এরকম আর অ্যাম্ফোটেরিক কে আছে? PbO2, এটা মনে রাখবেন। অ্যাম্ফোটেরিক তারা আছে PbO2 অ্যাম্ফোটেরিক। আর কারা অ্যাম্ফোটেরিক হতে পারে তোমরা যদি একটুখানি পিরিয়ডিক টেবিলে চলে যাও সেখান থেকে আমরা পেয়ে যাব। দেখো আমরা জানি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এরকম থাকে। এর নিচে আবার কে থাকে? লিথিয়ামের নিচে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। ডায়াগোনাল রিলেশনশিপ আমরা পড়েছি পিরিয়ডিক প্রপার্টি চ্যাপ্টারে। কিরকম? এই যে মেটালটা থাকবে এই মেটালের সাথে রিলেটেড, মানে এর যে প্রপার্টি এরও তাই প্রপার্টি, এর যে প্রপার্টি এরও তাই প্রপার্টি, এরকম ভাবে করা হয়। তাহলে অ্যালুমিনিয়ামের যা প্রপার্টি বেরিলিয়ামেরও তাই প্রপার্টিটা বোঝা গেল। একটু আগে তোমরা অ্যালুমিনিয়ামকে কি বলেছো? অ্যাম্ফোটেরিক বলেছি। তাহলে বেরিলিয়ামও অ্যাম্ফোটেরিক হবে। তাহলে বেরিলিয়াম যদি বেরিলিয়ামের কোনো অক্সাইড হয় BeO, দ্যাট ইজ অলসো অ্যাম্ফোটেরিক। কেন? এটা ডায়াগোনাল রিলেশনশিপের ভেতরে আছে। আর ডায়াগোনালি যারা থাকে তারা ইকুয়াল নেচার হয়, সেম নেচারের হয়, তাই এটাও অ্যাম্ফোটেরিক। তাহলে বেরিলিয়াম অক্সাইড ডায়াগোনাল রিলেশনশিপের দিকে এলো। ডায়াগোনাল রিলেশনশিপ থেকে আমরা বলতে পারলাম যে এটা সিমিলার, মানে এরও অ্যাম্ফোটেরিক হবে। ঠিক আছে? আরেকটা SNO, হ্যাঁ, PbO, SNO, ZNO এগুলো সব অ্যাম্ফোটেরিক হয়। অ্যাসিডিক কারা? যারা লোন পেয়ার অ্যাকসেপ্ট করবে। বেসিক কারা? যারা OH- আয়ন ডোনেট করবে, তারা বেসিক হয়। আর কারা কারা বেসিক হয়? হাইড্রোক্সাইড জেনে রাখো। যদি গ্রুপ 1 এ আসে, গ্রুপ 2, এই দুটো দিয়ে যদি কোনো হাইড্রোক্সাইড থাকে তাহলে তারা বেসিক হবে, কারণ এরা মেটালিক। কারা কারা হতে পারে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আর এগুলো যারা আছে সেটা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম। এই ধরনের কম্পাউন্ডগুলো টু সাম এক্সটেন্ট গ্রুপ 3 তেও কিছুটা এক্সটেন্টে বলা যেতে পারে যেটা। তাহলে এই ধরনের হাইড্রোক্সাইড আর অক্সাইডস কি লিখছি? অক্সাইডস অ্যান্ড হাইড্রোক্সাইডস আর বেসিক ইন নেচার। কেন? এরা আয়নিক হয়। আয়নিক হলে কি হবে? OH- আয়ন ডোনেট করবে। ইট রিলিজ OH- আয়নস। ঠিক আছে? দ্যাটস ওয়াই এরা কি হবে? এরা আরহেনিয়াস বেস। ঠিক আছে? আর গ্রুপ 1 গ্রুপ 2 বাদ দিয়ে যারা পিরিয়ডিক টেবিলের মাঝামাঝি থাকবে তাদের মধ্যে আইদার ওরা অ্যাম্ফোটেরিক হতে পারে বা নিউট্রাল হতে পারে, বা পিরিয়ডিক টেবিলে যারা রাইট হ্যান্ড সাইডে থাকবে, একটু রাইট হ্যান্ড সাইডে থাকবে, তারা নন মেটাল হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইডে কি হয়? মেটাল হয়। মেটাল হলে অক্সাইড হাইড্রোক্সাইড গুলো বেশি হয়। রাইট হ্যান্ড সাইডে কি হয়? নন মেটাল হয়। সহজে ধরার জন্য ওগুলো তো আমি এক্সপ্লেনেশন দিলাম। উইদাউট এক্সপ্লেনেশন শর্টে কি করে করবে সেটা বলছি। নন মেটাল যারা হবে তাদের অক্সাইডস আর হাইড্রোক্সাইডস আর অ্যাসিডিক হয়। ঠিক আছে? বারবার দেখবে ভিডিওটা, লেকচারটা দেখো, খুব মজা ছিল এটা। নেক্সট কোশ্চেন বলছে বোরন ইজ আনএবল টু ফর্ম BF6 3-। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বোরন যেটা আছে সে BF6 3- আয়ন তৈরি করতে পারে না, বাট অ্যালুমিনিয়াম যেটা আছে সে করে দেয়। কি কোশ্চেন? বোরন ইজ আনএবল টু ফর্ম BF6 3-। দেখে ভয় লাগতে পারে, এত বড় একটা কম্পাউন্ড, কিন্তু ব্যাপারটা অনেক সহজ। দেখ, বাট অ্যালুমিনিয়াম যেটা আছে সেটা এবল। অ্যালুমিনিয়াম ইজ এবল। ঠিক আছে? কিভাবে করবো? ফার্স্ট অ্যালুমিনিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন করো। অ্যালুমিনিয়াম হচ্ছে 13, মানে 1s2 2s2 2p6 3s2 3p1, এই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন।
এত বড় ইলেকট্রনিক কনফিগারেশন না লিখলেও হয়, আমরা কিভাবে করব, এই যে এত বড় জিনিসটা দেখছো এটা একটা নোবেল ইলেকট্রনিক কনফিগারেশন, নিয়ন 3p সরি এটা বাদ, নিয়ন করে 3s2 3p1, ঠিক আছে? ওকে, তাহলে অ্যালুমিনিয়ামের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি, মানে বক্স করে যদি করি, এই দুটো ইলেকট্রন ইলেকট্রন, ঠিক আছে? সো অ্যালুমিনিয়ামের যে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, যদি এবার এক্সাইটেড স্টেটে যাও কি করবে, এই যে পেয়ার অফ ইলেকট্রন আছে এরা রিপালশন ফিল করবে, তাই জন্য এরা একটা ইলেকট্রন এখান থেকে জাম্প করিয়ে যে ভ্যাকেন্ট অরবিটাল সেখানে পাঠিয়ে দেবে। এখন দেখতে কিরকম হবে, এরকম তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে অ্যালুমিনিয়ামের কাছে তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাই অ্যালুমিনিয়াম এই কম্পাউন্ডটা তো অবশ্যই ফর্ম করতে পারবে AlF3, কারণ অ্যালুমিনিয়ামের সাথে তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন তিনটে ফ্লুরিনের সাথে বন্ড করে দিল, এবং এর হাইব্রিডাইজেশন কি হবে, এদের যদি মিক্সিং করাও, মিক্সিং করলে HS হবে হাইব্রিডাইজ স্টেট, মানে প্রত্যেকটা এনার্জি সেম। কেন হাইব্রিডাইজেশন করলাম, আমরা জানি যে এই যে S আর P এদের এনার্জি লেভেল আলাদা। যদি এনার্জি এখানে গ্রাফ করো তাহলে এই যদি S হয় এই হবে P, এটা যদি 3s এটা হবে 3p, এনার্জি লেভেল আলাদা। এনার্জি লেভেল আলাদা হলে কি হবে, বন্ড কোনোটা ব্রেক করবে, কোনোটা স্ট্রং থাকবে, স্টেবল থাকবে। তাই এটা আমরা করব না, হ্যাঁ আমরা হোমোজিনিয়াস করবো ব্যাপারটাকে, ইকুয়াল করবো, ইকুইভ্যালেন্ট করবো, কারো এনার্জি বেশি কারো এনার্জি কম হলে এই সিস্টেম স্টেবল হবে না, ইকুয়াল হতে হবে। তাই জন্য মিক্সিং করে দিলাম, মিক্সিং করার পর যে এনার্জিগুলো হলো সব সেম হলো আর ইলেকট্রনগুলো হলো সেম হলো। তাহলে মিক্সিং করার জন্য আমার কটা অরবিটাল লেগেছে, একটা s দুটো p, তাই এদের প্রত্যেকের হাইব্রিডাইজেশন একটা s দুটো p মানে sp2। এবার প্রশ্ন হচ্ছে কি যে 3p এর পরে কি থাকে, 3p এর পরে 3d থাকে ফাঁক, 3d 0, বুঝতে পারলে দরকার নেই। তাহলে 3d আছে বাট ইউজ নেই, আনইউজড হয়ে পড়ে আছে, এই 3d আছে আনইউজড হয়ে পড়ে আছে, ঠিক আছে? এখানেও তাই, একটা p তো পড়েই রয়েছে pz, আর এগুলো ডি আনইউজড হয়ে পড়ে আছে। তারপরে কি এগুলো যদি ধরতে পারো গেস্ট রুম, যেটা আমাদের বাড়ি থাকে না গেস্ট রুমে কি আছে, গেস্টরা এসে বসতে পারে। এখানেও তাই, যদি আমি এক্সেস কিছু ফ্লুরিন এর মধ্যে দিই, AlF3 এর সাথে আমি কিছু F মাইনাস HF দিলাম, HF মানে কি H প্লাস F মাইনাস, বা NaF দিলাম, NaF সোডিয়াম ফ্লোরাইড দিতে পারো, NaF দিলাম, তাহলে এই যে F মাইনাস গুলো আছে ওরা দেখবে যে একে কি অ্যাটাক করা যায়, একে কি টার্গেট করা যায়, কি দেখে টার্গেট করবে, দেখবে গেস্ট রুম খালি আছে কিনা, ঠিক আছে? দেখো তো কতগুলো গেস্ট রুম খালি আছে, 1 2 3 4 5 6, এতগুলো গেস্ট রুম খালি আছে। তাহলে আমি বলতেই পারি 6টা গেস্ট রুমের মধ্যে 3টে গেস্ট রুম, 3টে F মাইনাস 3 দিক থেকে আসবে, এখানে অ্যাটাক করতে পারবে। কেন, এইখানে অ্যাটাক করবে, এইখানে 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 3টে F মাইনাস আসতেই পারে। মানে 3টে F মাইনাস যদি এখানে এসে অ্যাটাক করে, দেখতে পাচ্ছ কিনা, 3টে F মাইনাস যদি এখান থেকে অ্যাটাক করে, তাহলে আমাদের কম্পাউন্ডটা কি জেনারেট হবে, AlF3 আগের থেকে ছিল, AlF3 আগের থেকে ছিল, তার সাথে 3টে F মাইনাস অ্যাটাচড হয়েছে, তাহলে কম্পাউন্ড জেনারেট করবে AlF6 3 মাইনাস, আর 3টে সোডিয়াম দিয়ে ওটাকে নিউট্রালাইজ। তাহলে AlF6 3 মাইনাস কম্পাউন্ডটা জেনারেট করে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ আনফিল্ড অর ভ্যাকেন্ট অর এমটি অরবিটালস, যার মধ্যে একটা হচ্ছে P আর দুটো হচ্ছে D। এই জন্য অ্যালুমিনিয়াম কিন্তু এই কম্পাউন্ডটা জেনারেট করতে পারে। তোমরা বলবে স্যার 6টাই কেন হলো, বেশি তো হতে পারতো। 6 হচ্ছে ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার, যে কোনো অ্যাটমের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার 6, তো অলরেডি 3টে ছিল, তাই ম্যাক্সিমাম বলতে গেলে আর 3টেই আসবে, তাই আমি AlF6 3 মাইনাস করছি। এবার কোশ্চেন আমাদের কাছে কি আছে, BF6 3 মাইনাস কেন হয় না, তাহলে তোমরা একই রকম ভাবে ইলেকট্রনিক কনফিগারেশন অফ বোরন করে তার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। তো এখানে লিখে দিচ্ছি, বোরনের বোরন কত 5, তাহলে 1s2 2s2 2p1, 1s টাকে কি বলা হয়, হিলিয়াম, নোবেল ইলেকট্রন কনফিগারেশন, 2s2 2p1। তাহলে যদি ওই বক্স করে যদি আমরা ইলেকট্রনগুলো দিই, অরবিটালগুলো যদি দেখাতে পারি, তাহলে সেটা এরকম হচ্ছে, এটা দুটো ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। তাহলে এবার এক্সাইটেড স্টেটে কি আমরা একটু শিখলাম যে পেয়ার অফ ইলেকট্রন থাকে, তারা রিপালশন ফোর্স ফিল করে, তারা এক্সাইটেড হয়ে জাম্প করে অন্য ব্যাকএন্ড অরবিটালে চলে যায়, ঠিক আছে? তাহলে এখানে একটা এখানে একটা এখানে একটা, তাহলে এদের মধ্যে আবার মিক্সিং হবে, মিক্সিং এর হাইব্রিডাইজ অরবিটাল জেনারেট করবে, হাইব্রিডাইজ অরবিটাল জেনারেট করতে কিরকম থাকছে, এরকম হবে, ঠিক আছে? তাহলে ইলেকট্রনগুলো কিরকম থাকছে 1 1 1। তাহলে বোরনেরও 3টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে বোরনও চাইলে অ্যালুমিনিয়ামের মতো
এখানে যে অ্যালুমিনিয়াম দেখেছো, তাহলে বোরনও চাইলে তিনটে ফ্লুরিনের সাথে আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে তাদের সাথে কোভালেন্ট বন্ড করতে পারবে এবং BF3 কম্পাউন্ড আমরা ইজিলি পাবো বিকজ 3 আনপেয়ার্ড ইলেকট্রনস আর পসিবল ইন কেস অফ বোরন। এবার কথা হচ্ছে বোরনের একটাই কিন্তু অরবিটাল ফাঁকা আছে pz। কেন বলবে স্যার আগেরটা তো d বললেন, d কেন বললেন না? কারণ 2 এর আন্ডারে d বলে কিছু এক্সিস্টেন্স নেই। 3 এর আন্ডারে 3d হয়, 2 এর আন্ডারে 2d হয় না, এটা অ্যাটমিক স্ট্রাকচারে চলে যায়। ওখানে আমরা বলে দিয়েছি যে অ্যাটমিক স্ট্রাকচার থেকে ইজিলি বলা যায় কেন 2 এর আন্ডারে 2d হয় না। তাহলে একটাই ভ্যাকেন্ট অরবিটাল পড়ে আছে, সেটা হচ্ছে pz। তাহলে গেস রুম একটাই খালি আছে, তাহলে BF3 ম্যাক্সিমাম কটা f মাইনাসের সাথে রিঅ্যাক্ট করতে পারবে? একটা f মাইনাসের সাথে রিঅ্যাক্ট করতে পারবে। এইখানে আসবে f মাইনাস, এসে এর গেস রুমে এসে বসে যাবে। গেস রুমে এসে বসে গেলে যেটা হবে সেটা কি BFFF4 আর একটা মাইনাস চার্জ দিয়েছে, তাহলে একটা মাইনাস এটা কিছু নিউট্রালাইজ করতেছে, একটা ক্যাটায়ন দিয়ে নিউট্রালাইজ করতে পারে। তাহলে বোরন ইজ আনএবল টু ফর্ম BF6 কেন? অনলি বোরন ক্যান ফর্ম BF4 মাইনাস বিকজ অফ দ্য আনঅ্যাভেলেবিলিটি অফ দ্য d অরবিটাল। তাহলে অ্যানসারটা ওয়ান লাইন যদি হতে হয় তাহলে কি হবে? আনঅ্যাভেলেবিলিটি অফ d টু d অরবিটালস। তাই একটাই গেস রুম খালি, এটা করবে। আর যদি বলে দেয় এটার হাইব্রিডেশন কত হয়, বুঝতেই পারছো, চারটে পেয়ার অফ ইলেকট্রনস, তাহলে চারটে অরবিটালকে কাজে লাগাবে, তাহলে sp3 জেনারেট করবে। এই হচ্ছে sp3, ঠিক আছে। এর আগেরটা LF6 মাইনাসটা তাহলে একটু বলে দেওয়া যাক। LF6 মাইনাসের তাহলে হাইব্রিডেশন কত হবে দেখেন। LF63 মাইনাস LF63 মাইনাস F6 ব্র্যাকেটের বাইরে 3 মাইনাস কটা বন্ড আছে? 6 বন্ড। তাহলে 6 অরবিটালস, 6 কোভ্যালেন্ট বন্ড, 6 অরবিটাল sp3d2। এটা শেপ হচ্ছে অক্টাহেড্রাল। sp3d হলে অক্টাহেড্রাল হয়। দেখতে পাচ্ছ অক্টাহেড্রাল কিরকম হয়ে যাবে, এই অক্টাহেড্রাল, ঠিক আছে। এটা আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছি, কিন্তু আমরা একবার রিভিশন দিয়ে দেবে। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারেই বলা হয়েছে যে কি হাইব্রিডেশন হলে তার কি শেপ হতে পারে। আর একটু আগে যেটা দেখলে তুমি বোরনের BF4 মাইনাস করলাম, তাহলে সেখানে হাইব্রিডেশন কত হবে? sp3 হলে শেপ কিরকম হয়? টেট্রাহেড্রাল। তাহলে বোরন দিয়ে যেটা আমরা পেলাম BF4 মাইনাস sp3 মানে হচ্ছে টেট্রাহেড্রাল শেপ, টেট্রাহেড্রাল, ঠিক আছে। তাহলে এটা কোশ্চেনটা অ্যানসার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। ওকে, নেক্সট। নেক্সট কোশ্চেন কি দিয়ে দেখা যাক। বলছে SiF62 minus is known, SiCl62 minus it's not possible. SiF62 minus is known, but SiCl62 minus is not possible. আগে দেখি যে সিলিকনের কাছে কি আছে যার জন্য এটা বলছে যে এটা নোন। এটা কেন নোন সেটা একটু দেখা যাক। সিলিকনের ইলেকট্রনিক কনফিগারেশনে চলে আসে 14 করলে 1s2 2s2 2p6 3s2 3p4। সহজভাবে যদি বলো এটা হিলিয়ামের জায়গায় নিয়ন হবে, নিয়ন হয় 3s2 3p4 3d আছে খালি। তাই যদি আমরা অরবিটাল গুলোকে একটু ড্র করি, তাহলে এসে কটা ইলেকট্রন আছে? 2 ইলেকট্রন। এতে কটা ইলেকট্রন আছে? 7। এটা পুরো খালি আছে, ঠিক আছে। এটা ছিল গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট থেকে ইলেকট্রন এক্সাইটেড স্টেটে যেতেই পারে, সেটা ঠিক আছে। গ্রাউন্ড স্টেট থেকে ইলেকট্রন এক্সাইট, আমরা মনে একটু ভুল করেছি। কি ভুল করেছি? সিলিকন ইলেকট্রনিক কনফিগারেশন 3p2 হয়, দেখবে পড়ে দেখবে 3p2 হয়। তাহলে এই হচ্ছে সিলিকনের ইলেকট্রনিক কনফিগারেশন, দেখে নেবে। 14 তো 2 + 2 + 6 10 2 ঠিক আছে। তাহলে এই হচ্ছে এটা গ্রাউন্ড স্টেট। তাহলে এক্সাইটেড স্টেটে কিভাবে যাবে? ও তার ইলেকট্রন যেটা আছে পেয়ার অফ ইলেকট্রন সেটাকে জাম্প করাতে পারবে। পেয়ার অফ ইলেকট্রনের মধ্যে রিপালশন বেশি হয়, জাম্প করাবে, জাম্প করি এখানে একটা চলে গেল, এখানে যাবে, কাছে যেটা আছে সেটাই যাবে। তাহলে এই যে এক্সাইটেড স্টেট হচ্ছে, সেই এক্সাইটেড স্টেটে এটা এমন দেখতে হয়, দেখা যায় 1 2 3 4, ঠিক আছে। এই হচ্ছে এক্সাইটেড স্টেট। তাহলে এদের মধ্যে এবার চারটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে চারটে বন্ড সিলিকন করতেই পারে। দেখা গেল Si
এফ 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 এই বন্ড তো ইজিলি বোঝাই যাচ্ছে। কিভাবে করবে? হাইব্রিডাইজ করে নিয়ে করবে। এদের মধ্যে হাইব্রিডাইজেশন যদি হয়ে যায় এটা দেখতে কেমন দাঁড়াবে? 1 2 3 4। হ্যাঁ, প্রত্যেকে কত? sp3 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 চারটে বন্ড, তাহলে চারটে অরবিটালকে কাজে লাগাবে, তাহলে প্রত্যেকেরই নাম হবে sp3 sp3 করে। এখনো দেখো আমাদের কিন্তু ভ্যাকেন্ট অরবিটাল পড়ে আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল মানে রেস্টও পড়ে আছে, ইউজড হয়নি। আমি কি বললাম? ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার কত হয়? কোঅর্ডিনেশন নাম্বার ম্যাক্সিমাম কোন অ্যাটমের কত হতে পারে? 6। অলরেডি কত আছে? 4। তাহলে আরো দুটো এফ এর সাথে রিঅ্যাক্ট করতে পারে, তাই আরো দুটো এফ মাইনাস কে ডাকবে, এনে বলবে যে ভ্যাকেন্ট অরবিটাল গুলো দেখছো, এখানে এসে বসে যাও তোমরা। এখানে এসে যদি বসে যায়, দুপাশ থেকে দুটো এফ মাইনাস এসে যদি এই ঘরগুলোতে বসে যায়, তাহলে স্ট্রাকচার কিরকম হবে? এসআই F6 মাইনাস 6টা হয়ে গেল, দুটো মাইনাস চার্জের জন্য এসআই F6 মাইনাস। তখন তাহলে স্ট্রাকচার কিরকম দেখতে হবে? F F F F F F করার পর থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে 2 মাইনাস লিখে দাও। কিরকম? আর এখন হাইব্রিডাইজেশন 6টা বন্ড, 6টা অরবিটালকে কাজে লাগাতে হবে, তাহলে 6টা অরবিটাল কি কি হবে? এস হবে, 3টে পি হবে, d2 sp3 sp3 d2 মানে অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল জিওমেট্রি। ঠিক আছে, sp3 d2 মাইনাস করে দিলাম, অক্টাহেড্রাল জিওমেট্রি। এই যে SiF6, তাই বলে SiF6 ইজ নোন। তো বলবে স্যার এফ মাইনাস চলে এলো, তাহলে ক্লোরিন কেন আসতে পারছে না? ক্লোরিনের আসতে কি প্রবলেম আছে? তাহলে ক্লোরিনও দুটো ঘর এখানে বসতে পারে, তো গেস্ট রুম খালি আছে, তাহলে এই তো আমার SiCl6 মাইনাস তৈরি হয়ে যায়। তখন আসছে অন্য কনসেপ্ট। প্রথমটা অ্যান্সার হয়ে গেল যে why SiF6 মাইনাস ইজ নোন, এটা আমরা জেনে গেলাম। এখন আমরা যেটা করছি সেটা why SiCl6 minus is not possible। ঠিক আছে, ধরো এই হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম সিলিকন। তোমরা জানো পিরিয়ডিক টেবিল থেকে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। কার্বনের নিচে সিলিকন, তাহলে বুঝতেই পারছো কার্বনের থেকে নিচে লাগবে সাইজ অনেক বড় হবে, সিলিকনের সাইজ বড়। ফ্লোরিনের কিন্তু সাইজ ছোট, কারণ আমরা রাইটে চলে যাচ্ছ, সাইজ ছোট। তাহলে এই যদি সিলিকন থাকে তার চেয়ে কিন্তু ফ্লোরিনের সাইজ ছোট ছোট। 1 2 3 4 5 6 ইজিলি 6টা ফ্লোরিন যার সাইজ ছোট সেটাকে সিলিকন অ্যাকোমোডেট করতে পারছে, বা বলতে পারো 6 fluorine atoms can be coordinated around silicon because of the smallest size of the outermost or terminal atoms. ফ্লোরিনের সাইজ ছোট বলে সিলিকনের চারপাশে বসতে পারছে। কিন্তু ফ্লোরিনের নিচে আছে ক্লোরিন, ক্লোরিনের সাইজ তো ফ্লোরিনের থেকে বড়, সিলিকনের থেকে একটু ছোট হতে পারে, ক্লোরিনের সাইজ যথেষ্ট বড়। তাহলে যদি সিলিকন হয়, একই পিরিয়ডে আছে, খুব বেশি সাইজের ডিফারেন্স হবে না, তাহলে এবার ক্লোরিনগুলোকে আমরা ড্র করছি। ক্লোরিন 1 2 3 4 দেখো, আর জায়গা হচ্ছে, আর জায়গা করতে পারছি না। তার মানে কি বুঝলাম? সারফেস এরিয়া যেটা আছে সেন্ট্রাল অ্যাটম, তাহলে কি বুঝবে? কোনো কিছু কোঅর্ডিনেশন নাম্বার বেশি তখনই হবে, কোঅর্ডিনেশন নাম্বার বেশি তখনই হবে যখন সারফেস এরিয়া অফ সেন্ট্রাল অ্যাটম মাস্ট বি গ্রেটার দ্যান সারফেস এরিয়া অফ টার্মিনাল অ্যাটম, তখনই কোঅর্ডিনেশন নাম্বার হাই হবে। তো সিলিকন SiCl6 মাইনাস এই কোঅর্ডিনেশন নাম্বার Cm হতে হবে 6। দেখো দেখি বুঝতে পারছো 4টে 5টা বেশি বসছে না, মানে কোঅর্ডিনেশন নাম্বার 6 হতে পারছে না বিকজ অফ দ্য লার্জ সাইজ অফ Cl অ্যাটম। ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার ইনক্রিজ হয় যদি সাইজ ছোট হয়, টার্মিনাল অ্যাটমের সাইজ ছোট হয়, ক্লোরিনের যে সাইজ সেটা লার্জার, তাই জন্য কোঅর্ডিনেশন নাম্বার এখানে 6 হবে না। স্টিল দো that silicon have the vacant d orbital, silicon কাছে vacant d orbital আছে, তবু যেহেতু টার্মিনাল অ্যাটমের সাইজ কম্পারেটিভলি সেম বলতে পারি আমি সিলিকনের সাথে, তাই 6টা ক্লোরিন অ্যাটম এখানে বসতে পারবে না, তাতে কম বসবে। ঠিক আছে, 4টে বসতে পারে, পরিষ্কার বুঝতেই পারছো। তো এই ছিল এই কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
Okay. BF3 is reacted with ammonia. অ্যামোনিয়ার সাথে যদি BF3 রিঅ্যাক্ট করো তাহলে কি হয়? BF3 প্লাস অ্যামোনিয়া, ঠিক আছে, রিঅ্যাক্ট করো। অ্যামোনিয়া যদি স্ট্রাকচার ড্র করো কিরকম দেখতে হবে? দ্যাট ইজ অ্যামোনিয়া NH2। BF3 যদি স্ট্রাকচার ড্র করো কিরকম দেখতে হবে? আগে BF3 ড্র করলে তো দেখবে, একটু ভিডিওটা রিভাইন্ড করে দেখো। BF3 যখন আমরা ড্র করলাম, sp2 করলাম HS স্টেটে এরকম ছিল, তিনটে P ছিল, মানে এগুলো সব sp2 হয়েছিল, sp2 আর একটা pz খালি ছিল, এখানেও তাই তিনটে, এগুলো সব sp2 অরবিটাল, আর যেটা আছে সেটা হচ্ছে pz আছে, সেটা pz আছে, সেটা অর্থোগোনাল আছে, এটা ভ্যাকেন্ট, এটা ভ্যাকেন্ট কি করে? ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। কোথা থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে? দেখো নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, তার থেকে ইলেকট্রন এখানে অ্যাকসেপ্ট করে নেবে, নাইট্রোজেনের থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে নাইট্রোজেন হয়ে গেল ডোনার, তাহলে হয়ে গেল বেসিক, এ হয়ে গেল অ্যাকসেপ্টার, তাহলে হয়ে গেল অ্যাসিডিক। আলটিমেটলি আমার কম্পাউন্ড কিরকম দেখতে হবে? এটা 3D তে ড্র করলাম, 3D তে না করে আমরা এক্সাম হলে 2D তে দেবো, এরকম দেবো। BF3 ক্যাচ করছে কোথা থেকে? NH3 থেকে। বা কেউ যদি চায় আমি BF3.NH3 লিখতে পারে, এটাকে এরকমও লেখা যায় BF3.NH3, ঠিক আছে? এটা দিস কল অ্যাডাক্ট, এটা অ্যাসিড, এটা বেস, তাহলে অ্যাসিড বেস অ্যাডাক্ট জেনারেট হয়ে গেল। হ্যাঁ, দিস ইজ দ্য প্রোডাক্ট অফ BF3 উইথ NH3, মানে একটা সল্ট টাইপের বলতে পারি, ঠিক আছে? যেদিক থেকে ইলেকট্রন আসছে সেদিক থেকে BF3 এর দিকে অ্যারোটা হবে, অবশ্যই এটা মাথায় রাখবে, ঠিক আছে? দিস বন্ড ইজ কোঅর্ডিনেটেড বন্ড, এই বন্ডটা দেখেন অ্যারো দিয়ে কোঅর্ডিনেটেড বন্ড, কোঅর্ডিনেট মানে হেল্প করছে, কোঅর্ডিনেশন বলে না, সহযোগিতা করতে বলছে, ঠিক আছে? তো এরকম হেল্প করছে, এখানে কোঅর্ডিনেট করছে। কোভ্যালেন্ট কখন হতো? যদি একটা বন্ডে দুটো অ্যাটম ইকুয়ালি পার্টিসিপেট করতো ইলেকট্রনকে, মানে ও একটা ইলেকট্রন দিল, একটা ইলেকট্রন, দ্যাট ইজ কোভ্যালেন্ট। বাট এখানে কি হচ্ছে? এখান থেকে একটা ইলেকট্রন যাচ্ছে, এখান থেকে একটা ইলেকট্রন যাচ্ছে, তা না, এখান থেকেই দুটো ইলেকট্রন যাচ্ছে আর ও অ্যাকসেপ্ট করছে, দ্যাট ইজ কোঅর্ডিনেট বন্ড, ঠিক আছে? এটাও জেনে রাখবেন। ওকে, নেক্সট কোশ্চেন আসা যাক। ওকে, নেক্সট সিলিকন ডাইঅক্সাইড ট্রিটেড উইথ হাইড্রোজেন ফ্লুরাইড, খুব ভালো কোশ্চেন, খুব আসে এবং এটা অ্যাপ্লিকেশন খুব ভালো। সিলিকন হাইড্রোক্সাইড নাকি সিলিকন ডাইঅক্সাইড ইজ ট্রিটেড উইথ HF। কোশ্চেন কি বলেছে? সিলিকন ডাইঅক্সাইড, that is SiO2, treated with hydrogen fluoride, মানে HF এর সাথে রিঅ্যাক্ট করলে কি হয়? SiO2 HF। আমরা জানি গ্লাস which is made of SiO2, সিলিকা, এগুলো SiO2 কে আমরা সিলিকাও বলি। সিলিকন ডাইঅক্সাইডের আরেক নাম হচ্ছে সিলিকা, তার সাথে HF রিঅ্যাক্ট করছে। দেখো সিলিকনের অক্সিডেশন স্টেট কত? and this doesn't show variable oxidation state, এটা ট্রানজিশন মেটাল নয়, এরা কোনো ট্রানজিশন মেটাল নয়। সিলিকনের মধ্যে মেটালিক নেচারও কিছুটা থাকে, তোমরা জানো কাচের মধ্যে কিছুটা মেটালিক নেচার থাকে, বিকজ দিস ইজ ব্রিটল ডাকটাইল, হ্যাঁ, এরকম ধরনের জিনিস। তাহলে SiO2 যেটা আছে সেটা হচ্ছে +4 অক্সিডেশন স্টেট, এটা কোনোদিন চেঞ্জ হয় না, +4 অক্সিডেশন স্টেট ন্যাচারালি চেঞ্জ হয় না। তো এখানে কি হচ্ছে? ফ্লুরিন -1 অক্সিডেশন স্টেটে আছে। তোমরা এটাও জানো যে ফ্লুরিন -1 অক্সিডেশন স্টেট ছাড়া আর কিছু শো করে না, তাহলে ফ্লুরিন এখানে কোনো রেডক্স রিঅ্যাকশন করবে না। দুটো রিজন, ফ্লুরিন -1 ছাড়া কোনো অক্সিডেশন স্টেট শো করে না কোনো কম্পাউন্ডে, তাই ফ্লুরিন এর সাথে কোনো রিডক্স করবে না। রিডক্স মানে কি? ফ্লুরিন আইদার রিডিউসড হচ্ছে আর অক্সিডাইজড হচ্ছে, এগুলো হবে না। ফ্লুরিন -1 ইজ স্টেবল, তাহলে SI এরও কোনো অক্সিডেশন বা রিডাকশন হবে না, তাহলে SI +4 অক্সিডেশন স্টেটে আছে, স্টেবল আছে, তাহলে যেটা আছে খুব ভালো অবস্থায় আছে। তাহলে এখন কি হবে? F- দেখো কিভাবে রিঅ্যাক্ট করে। অক্সিজেনের ভ্যালেন্সি আমরা জানি কত? 2, ফ্লুরিনের ভ্যালেন্সি কত? 1। তাহলে একটা অক্সিজেন যদি রিলিজড হয় তার জায়গায় কটা ফ্লুরিন আসতে হবে? বুঝতেই পারছো, ভ্যালেন্সি মেইনটেইন করতে হবে, অক্সিডেশন স্টেট মেইনটেইন করতে হবে। তাহলে একটা অক্সিজেন বেড়ে দুটো ফ্লুরিন আসবে। কটা অক্সিজেন আছে? দুটো অক্সিজেন আছে, জাস্ট সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, নট রেডক্স রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন বলছি? সাবস্টিটিউশন রিঅ্যাকশন।
তাহলে একটা অক্সিজেন পেয়ারে যদি দুটো ফ্লুরিন ঢোকে তাহলে দুটো অক্সিজেন পেয়ারে চারটে ফ্লুরিন ঢুকবে, এখানে 4 বসিয়ে দাও। SiF4 দুটো অক্সিজেন চারটে ফ্লুরিনের সাথে 2H2O, SiF4 2H2O। একটু আগেই তোমরা শিখলে যে সিলিকনের ডি অরবিটাল খালি আছে দুটো, দেখবে ভিডিও রিভাইন্ড করে দেখো যারা ক্লাসটা দেখো। তাহলে ও ফার্দার দুটো এইচএফ এর সাথে রিঅ্যাক্ট করতেই পারে, কারণ কোঅর্ডিনেশন নাম্বার ম্যাক্সিমাম আমাকে কত করতে হবে 6, একটু আগে বলা হয়েছে ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার অফ অ্যান অ্যাটম ইজ 6 ম্যাক্সিমাম। এখন কততে আছে 4 এ আছে, তাহলে আরো দুটোকে অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে আরো দুটো এইচএফ এর সাথে রিঅ্যাক্ট করবে, এখানে যে F মাইনাস গুলো থাকবে সেই দিয়ে এখানে বসবে এবং SiF6 2 মাইনাস জেনারেট করবে, দুটো এইচএফ পাশে বসে যাবে H প্লাস, তাহলে আর মাইনাস গুলো লিখতে হবে না, তাহলে একসাথে যদি লেখো কম্পাউন্ডটা কিরকম হবে SiF6 2 মাইনাস সাথে দুটো H প্লাস মিলে গেল, তাহলে একসাথে কম্পাউন্ড হবে H2SiF6। সিলিকন F4 এটার নাম কি সিলিকন টেট্রাফ্লুরাইড। এটার নাম কি, এটার নাম হচ্ছে হাইড্রোফ্লুরো সিলিসিক অ্যাসিড, হাইড্রোফ্লুরো সিলিসিক অ্যাসিড। ঠিক আছে, এই কম্পাউন্ডটা কিন্তু আয়নিক নেচার, কি আয়নিক নেচার, সাইডে কি তৈরি হচ্ছে ওয়াটার তৈরি হচ্ছে। আমরা জানি আয়নিক কম্পাউন্ড ওয়াটারে সলিউবল হয়, তাহলে যখনই রিঅ্যাকশন হবে ওয়াটার জেনারেট করবে, আর আয়নিক কম্পাউন্ডস আর সলিউবল ইন ওয়াটার। কি দেখবো এই যে কাঁচটা এটা সলিউবল হয়ে গেছে, তার মানে কাঁচের মধ্যে গ্লাস, যেটা গ্লাস ইজ মেড অফ SiO2 সিলিকা, তাহলে গ্লাসের মধ্যে যখনই HF ফেলবো ওয়াটার তৈরি হবে, সেই ওয়াটারে আবার এই আয়নিক কম্পাউন্ড সলিউবল হবে, তাহলে দেখবে গ্লাস ইজ সলিউবল ইন HF, তাহলে মারাত্মক জিনিস, খুব করসিভ উইথ রেসপেক্ট টু গ্লাস, HF ইজ ভেরি মাচ করসিভ। তাহলে গ্লাসের সাথে HF এর রিঅ্যাকশন হলে গ্লাসটা সলিউবল হয়ে যায়, মজার ব্যাপার। এটা দিয়ে আমরা কি করতে পারি, অ্যাপ্লিকেশন কি কাচের গায়ে যদি তুমি কোনো ড্রয়িং করতে চাও, নাম লিখতে চাও, কোনো আর্ট করতে চাও, কি করবে ওইখানে HF বসিয়ে দাও, যেখানে যেখানে তুমি আর্টিং করবে সেখানে HF বসিয়ে দাও। বা তুমি এক কাজ করতে পারো, এই যে পুরো গ্লাসের যে কন্টেনারটা আছে তাকে ওয়াক্সিং করার উপর মোম লাগিয়ে দাও, লাগিয়ে তুমি তোমার নাম লিখতে চাইছো ওই জায়গায় মোমটা তুলে দাও, তুলে HF এর ভেতরে কিছুক্ষণ রেখে তুলে নাও, তাহলে ওই জায়গাটা দেখবে কিছুটা গ্লাস সলিউবল হয়ে গেছে। গ্লাসের বেদ যদি যদি উইথ একটু বেশি থাকে তাহলে কিছুটা সলিউবল হয়ে যাবে, তাহলে তুমি কাছে গ্লাসের মাঝখানে একটা সুন্দর ডিজাইন নাম যা চাও সেটা করতে পারো। তার জন্য অবশ্যই আমার HF লাগবে, তাই এটা ইন্ডাস্ট্রিতে এই রিঅ্যাকশনের দারুণ ইম্পর্টেন্স আছে, তাই জন্য এটা কিন্তু তোমাদের এক্সামে আসে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব আসবে। ওকে, নেক্সট কি বলেছে কোশ্চেন। ওকে ওকে ওকে, CO2 is gas, SiO2 is solid। এটা বলে দিই, CO2 গ্যাস, SiO2 কেন সলিড, CO2 is gas, SiO2 is solid। তোমরা জানো CO2 খুব ভালো মতো স্ট্রাকচার তোমাদের জানা আছে, এই হচ্ছে CO2 খুব ভালো মতো জানো। SiO2 স্ট্রাকচার জানো, দেখো দেখো পুরো নেটওয়ার্ক সিস্টেম SI, আবার সিলিকন নেটওয়ার্ক। তবে নেটওয়ার্ক যদি সিস্টেম হয় মাঝখান থেকে কোনো বন্ডকে তোমার ব্রেক করার কোনো প্রশ্নই আসছে না এখান থেকে, তাই না? এত সুন্দর নেটওয়ার্ক। তাহলে SiO2 মানে কি, SiO2 সব কোভ্যালেন্ট বন্ড করে আছে নিজেদের সাথে, কোভ্যালেন্ট বন্ড করে আছে, এবং এটা নেটওয়ার্ক সিস্টেমের মতো নেটওয়ার্ক। বাট CO2 কিন্তু সেরকম নেই, কেন C আর O এর সাইজ, C এর সাইজ সিলিকনের থেকে ছোট, ছোট হওয়ার জন্য ওর যে কাছে এক্সট্রা ইলেকট্রনগুলো ছিল সিগমা বন্ড করার পরও অক্সিজেন আর কার্বনের কাছে তো এক্সট্রা ইলেকট্রন থাকবে, সেগুলো কোথায় থাকবে? অক্সিজেনের কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, কার্বনের কাছেও এক্সট্রা ইলেকট্রন আছে, তখন কি যেহেতু সাইজ ছোট কার্বনের এটা খুব কাছাকাছি আসে এবং এটা অরবিটাল ওভারল্যাপ করে ফেলে, এদের সাথে অরবিটাল ওভারল্যাপ হয়ে যায়। ঠিক আছে, এই যে পি অরবিটালটা আছে, এই যে পি অরবিটালটা আছে, এদের সাথে ওভারল্যাপ হয়ে যায়, কাছাকাছি চলে আসে। এটা তোমরা কেমিক্যাল বন্ডিং এ পেয়ে যাবে, হাইব্রিডাইজেশন বলে একটা ভিডিও আমার কাছে আছে, দেখবে অ্যাপে, হাইব্রিডাইজেশন স্পেশাল কেস হাইব্রিডাইজেশন, ওখানে বলা আছে যে কিভাবে ওদের মধ্যে ওভারল্যাপিং হয়, ওভারল্যাপিং হয়ে গিয়ে CO2 ডবল বন্ড তৈরি করে। কিন্তু সিলিকন কি, সিলিকনের সাইজ বড় হওয়ার জন্য এই ধরো সিলিকন একটা পি অরবিটালে বসে আছে ইলেকট্রন নিয়ে, আর এই অক্সিজেন আরো দূরে আছে, কারণ সাইজটা বড় না, দূরে আছে, তাহলে এদের মধ্যে কোনো অরবিটাল ওভারল্যাপিং হবে?
এদের মধ্যে কোনো অরবিটাল ওভারল্যাপিং হবে? ক্রস হবে না কোনো ওভারল্যাপিং। তাই জন্য এইগুলো কি করে, এগুলো একা একাই থাকে, ডাবল বন্ডার ফর্ম করতে পারে না। তাই একা একা থাকে বলে কি হয়, পরে একটা অক্সিজেনের সাথে এই পাশ থেকেও একটা বন্ড করে নেয়। এই অক্সিজেন আবার কি করে, এই পাশ থেকে একটা সিলিকনের সাথে বন্ড করে নেয়। কেন? ওর ইলেকট্রনগুলো ফ্রি থাকে, ওরা নিজেদের মধ্যে ওভারল্যাপ করতে পারে না ডিউ টু লার্জ সাইজ। তাহলে কি বুঝলে, SiO2 যেটা আছে সেটা লার্জ, তার জন্য পাই বন্ড নট পসিবল, সিগমাই করতে হবে, সিগমা 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 সিগমা। তাই জন্য নেটওয়ার্ক সিস্টেম হয়ে যায়। নেটওয়ার্ক সিস্টেম হয়ে যায় মানে বুঝতেই পারছো, এখান থেকে একে আলাদা করা যাবে না, তারপরে একটা সলিড। আর একে ইজিলি আলাদা করা যাবে, তাই গ্যাস CO2 সব আলাদা, একটা CO2 আর একটা CO2 এর সাথে আলাদা, গ্যাপ গ্যাপ গ্যাপ। তার মানে অল্প এনার্জি দিলে এদেরকে আলাদা করতে পারবে, মানে এরা গ্যাসিয়াস স্টেটে চলে যাবে। আর এদেরকে কখনোই তুমি আলাদা করতে পারো, সবাই কোভালেন্ট বন্ড দিয়ে অ্যাটাচড আছে, তাই এদেরকে হাই অ্যামাউন্ট অফ হিট দিতে হবে। তাই ওটা রুম টেম্পারেচার সলিড। তাই গ্লাস সলিড একই জিনিস, SiO2 CO2 দেখো একই গ্রুপের জিনিস, গ্লাস সলিড কিন্তু CO2 কিন্তু গ্যাস, হিউজ ডিফারেন্স। জাস্ট সাইজ এত বড় একটা ম্যাটার করছে। গুড, নেক্সট কোশ্চেন।